স্বাগত ডিবিসি খেলার দুনিয়া। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি শাহান পাপন। কিছু সংবাদের বিশ্লেষণে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। পিয়াল, আপনার কাছে আসবো, আমরা কয়েকটা প্রতিবেদন দেখে নিয়ে তারপরে আসবো। স্টুডিওতে উপস্থিত আছেন সঞ্জয় সাহা পিয়াল, সিনিয়র ক্রীড়া সাংবাদিক। আমরা কথা বলবো বাংলাদেশের ক্রিকেট নিয়ে, বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে। পিয়াল, আরও একবার স্বাগত আপনাকে। যেমনটা প্রতিবেদনে দেখেছিলাম, আরও একটা মৃত্যু ক্রিকেট মাঠে। মাহবুব আলী জাকি গতকাল তিনি আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তিনি মাঠে এসেছিলেন, ছেলেদের ওয়ার্ম আপও করাচ্ছিলেন, এমন সময় তিনি আসলে অসুস্থ হয়ে পড়েন। এই যে মাঠে মৃত্যু, এর আগে আমরা যেটা দেখেছিলাম এনসিএলে বরিশালের ফিজিও তিনিও মাঠে অসুস্থ হয়ে পরবর্তীতে না ফেরার দেশে চলে যান। এখন কথা হচ্ছে যে ক্রিকেটারদের জন্য ফিজিও রাখা হয়, ক্রিকেটারদের জন্য ট্রেনার রাখা হয়, সব কিছুই রাখা হয়, কিন্তু ক্রিকেটারদেরকে যারা দেখভাল করেন তাদের স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য সুরক্ষায় আসলে জোর দেওয়ার দাবি কতটা জোরালো হচ্ছে বলে মনে হয় আপনার? এটা খুবই মর্মান্তিক একটি ব্যাপার। কালকে যেটি হয়েছে যে লোকটি আসলেন 11 সেট করলেন, আমরা জানি যে টবি রেডফোর্ড আসলে ঢাকার কোচ, বাট পেছনে কিন্তু আসলে পুরো কাজটি করেছিলেন মাহবুব জাকি। তিনি কিন্তু আসলে পুরো দলটি সাজিয়েছিলেন, তিনি 11 ঠিক করেছিলেন, সব কিছু ঠিক করলেন। ইভেন ম্যাচের আগে একটা ছোট্ট পেপটকে তিনি বলেছিলেন যে ফার্স্ট ম্যাচটা আমাদের জিততে হবে, এই ম্যাচটা জিতলে পরে আমাদের কনফিডেন্সটা বাড়বে। সেই মাঠ থেকেই তার জানাজা, তার শেষ চিরবিদায়, এটা আসলে খুবই মর্মান্তিক। আমরা দেখলাম যে মুশফিক কেঁদে ফেলছেন এবং সবাই স্মৃতিচারণ করছেন। তো যেটি হয়েছে যে এর আগেও আমরা আপনি যেটা বললেন যে বরিশালের ফিজিও হাসান মাহবুব, তিনিও কিন্তু এরকম খুলনার মাঠ থেকে কার্ডিয়াক অ্যারেস্ট করে তিনি মারা গিয়েছিলেন। তার আগে তামিম ইকবালকে আমরা দেখেছিলাম বিকেএসপিতে। তো সব মিলিয়ে ক্রিকেটারদের ভিতর এবং ক্রিকেট অঙ্গনে, স্পোর্টস এরিনাতে একটা আতঙ্কের ছাপ চলে আসছে। এবং এই কথাটা আপনি যেটা বললেন, এই কথাটা কিন্তু এখন আলোচনা হচ্ছে যে আমরা সবাই ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করেন, যারা তাদেরকে কেন হচ্ছে না। আমরা যদি ইংলিশ লিগে দেখি, ইংলিশ প্রিমিয়ার লিগে, যে ক্রিসমাসের ছুটির পরেও কিন্তু তারা একটা মেডিকেল টেস্ট করে তারপরে দলে ফিরছে সবাই, কারণ এটি আসলে খুবই জরুরি। এবং আমরা দেখেছি যে ক্রিকেটারদের কিন্তু সিজনের শুরুতে একটা মেডিকেল টেস্ট হয়, বাট এটা কিন্তু কোচ কিংবা আদার্স ক্রিকেটের সঙ্গে যারা রয়েছেন, টিমের সঙ্গে যারা থাকেন, তাদেরকে করা হয় না। আমার মনে হয় যে এই ব্যাপারটি এখন বিসিবি হয়তো ভাববে এবং করবে যে প্রত্যেক সিজনের আগে প্রি সিজন যে আমাদের মেডিকেল টেস্টটা হয়, সেখানে কোচ ক্রিকেটারদের সঙ্গে কোচিং স্টাফ এবং আদার্স যারা আছে বিসিবি কিংবা ক্রিকেটের সঙ্গে যারা আছে, যারা সারাক্ষণ থাকে, তাদের করা। আসলে কি হয় কি, এরা মাঠের মানুষ। আমরা জাকি ভাইকে যে বলছিলেন, জাকি ভাই 40 বছর ধরে খেলোয়াড়ি জীবন পার করার পর তিনি 2008 থেকে কোচিং পেশায় রয়েছেন। তিনি একটু যদি ডিটেল বলেন মাহবুব আলী জাকি সম্পর্কে, আমরা অনেকেই হয়তো জানি না ওনার সম্পর্কে, কারণ উনি অনেকটাই প্রচার বিমুখ ছিলেন, অনেকটাই। সুতরাং মাহবুব আলী জাকি সম্পর্কে আপনি যতটা জানেন কিংবা তার সাথে আপনার কোনো স্মৃতি রয়েছে কিনা? না, তিনি কুমিল্লার হয়ে খেলতেন, জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলতেন। তিনি খেলোয়াড়ি জীবনে পেসার ছিলেন, কুমিল্লার হয়ে খেলতেন, শুরুটা তার ওখান থেকে হয়েছিল। তারপরে তিনি ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলেছেন, ধানমন্ডির হয়ে খেলেছেন। তারপরে 2007-এর দিকে সম্ভবত আমার যখন স্পোর্টস রিপোর্টিংয়ের কেরিয়ার শুরু হয়, তিনিও 2008-এ ডেভেলপমেন্টে আসেন। তো শুরুর দিকে কিন্তু তিনি অতটা লাইমলাইটে ছিলেন না। তাকে দেখতাম যে সবসময় পেসারদের সঙ্গে, যে পেসারটা নাকি হয় না যে সবাই যাই ভালো করছে, ভালো স্টুডেন্টকে নিয়ে সবাই কিন্তু কাজ করতে চায়, সব টিচার কাছে খুব প্রিয় থাকে ভালো স্টুডেন্ট। কিন্তু আমি জাকি ভাইকে দেখতাম যে তিনি ওটা না, তিনি করতেন যে ছেলেটা একটু মোরালি ডাউন আছে, যার একটু সমস্যা আছে, তাকে নিয়ে আলাদা কাজ করতেন। এবং আমরা জানি যে তাসকিনের কথা, তাসকিন কিন্তু 2016 বিশ্বকাপে তিনি যখন তার বোলিং সাসপেক্ট হয়ে যায়, তাকে দেশে ফিরিয়ে আনা হয়, সে কিন্তু তখন খুব ভেঙে পড়েছিলেন। এবং তখন কিন্তু এই জাকি ভাই আন্ডারে তিনি জাকি ভাইয়ের কাছে তাকে দেওয়া হয়েছিল বিসির পক্ষ থেকে, যে এই ছেলেটার একটু দেখেন বোলিং অ্যাকশনটা ঠিক করা যায় কিনা। এবং তার একটি ব্যাপার কিন্তু অন্যান্য বোলিং কোচদের, পেস বোলিং কোচের থেকে একটু আলাদা, সেটা হচ্ছে তিনি বায়োমেকানিক্স নিয়ে খুব আগ্রহী ছিলেন এবং এটা খুব তিনি ভালো জানতেন। একটা পেসারের ফিজিক কতটা হবে, সেই ফিজিক অনুযায়ী তার পেস কতটুকু উঠতে পারে, এটা নিয়ে তার খুব আগ্রহ ছিল। এবং তিনি সবসময় একটা পেসারের পেস জেনারেট কীভাবে করতে হয়, এটা সায়েন্সের মাধ্যমে এটা নিয়ে খুব পড়তেন, পড়ালেখা করতেন, ভাবনা ছিল তার প্রচুর। এবং তিনি তাসকিনকে নিয়ে কাজ করেছেন। ইভেন তাসকিনকে
করোনার সময় কিন্তু তাসকিন কিন্তু মেন্টালি অনেক ডাউন ছিলেন। সেই সময়টাও কিন্তু তাসকিনকে নিতে আর তিনি আলাদাভাবে কাজ করেছেন। এবং আমরা মুস্তাফিজের কথা জানি, মুস্তাফিজকে 2015 থেকে 25 আমরা যদি খেয়াল করি সূক্ষ্ম একটি বোলিং চেঞ্জ তার ভিতরে এসেছে। বোলিং চেঞ্জটা কিন্তু করেছেন এই জাকি ভাই, এবং মুস্তাফিজ সেটি তার স্মৃতিচারণে বলেছেন ফেসবুকে। এবং এইখানকার শরীফুল যিনি আছেন এখন যে ন্যাশনাল টিমে খেলছেন, এই শরীফুল 2020-এ তারা যখন অনূর্ধ্ব 19 বিশ্বকাপটা জিতে সেই দলের কিন্তু পেস বোলিং কোচ ছিলেন এই জাকি ভাই। তো সব মিলিয়ে তিনি একটি ছিলেন, মানে এই ছেলেদের এই গত 5 বছর আমরা যেসব পেসারদের দেখছি, উঠতি পেসার সাকিবকে দেখছি, এরা কিন্তু সব জাকি ভাইয়ের আন্ডারে কাজ করেছেন এবং খেলে আসছেন। তো সেই হিসাবে তিনি আসলে নীরবে কাজ করে যাওয়া একটি লোক। তিনি একবার গিয়েছিলেন বিসিবিতে একটি কোচিং ন্যাশনাল টিমের কোচ হওয়ার জন্য যে ইন্টারভিউ নিয়েছিল হাতুরুর আন্ডারে, সেখানে তিনি ইন্টারভিউ দিয়েছিলেন। তার খুব ইচ্ছা ছিল যে ন্যাশনাল টিমে তিনি কোচ হওয়ার যোগ্য বোলিং কোচ হতে চান, কিন্তু আনফরচুনেট তিনি হতে পারেননি। তার একটি আক্ষেপ ছিল এটা যে তিনি বয়সভিত্তিক দলে কাজ করছেন, গেম ডেভেলপমেন্টে কাজ করছেন, তিনি কেন জাতীয় দলে কাজ করতে পারবেন না। কিন্তু দুর্ভাগ্য সেটা তার হলো না। এটা আসলে খারাপই লাগে যে তার শেষ ইচ্ছাটা সেটা দিন শেষে বোধহয় ওই কথাটাই আবারও চলে আসে যে আমরা ক্রিকেটারদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকি এবং সচেতন থাকি, পাশাপাশি বোধহয় যে কোচিং স্টাফ আছে তাদের স্বাস্থ্য নিয়েও আসলে ভাবা উচিত কর্তৃপক্ষের। আমার সাথে নিশ্চয়ই আপনি একমত হবেন। সঞ্জয় সাহা পিয়াল, বিপিএল শুরু হয়েছে সিলেট পর্ব দিয়েই প্রথমবারের মতো বিপিএল অর্থাৎ ঢাকার বাইরে প্রথম বলটা গড়িয়েছে মাঠে। এখন কথা হচ্ছে যে এ পর্যন্ত যে কটা ম্যাচ দেখলেন বিপিএল সম্পর্কে আপনার কি এক্সপিরিয়েন্স হলো? না, বিপিএল এর আপনি দেখেন একটা বিতর্কের একটা ছায়া সঙ্গী হিসাবে কিন্তু বিপিএলটা শুরু হয়েছিল। চিটাগাং ফ্রাঞ্চাইজি অ্যাডাপ্ট করলো বা বিসিবি নিয়ে নিল, তো সব কিছু মিলে তারপর যখন বলটি মাঠে গড়ালো তখন কিন্তু আপনার সবাই দর্শক ক্রিকেটার সবাই কিন্তু সেই ক্রিকেট নিয়ে উন্মাদনাতে আমরা রয়েছি। এবং আমরা দেখলাম এই 4টি ম্যাচের ভিতর আমরা সেঞ্চুরি দেখেছি, হ্যাট্রিক দেখেছি, 190+ স্কোর চেস করতে দেখেছি, আবার 132, 34 এরকম রানও দেখেছি। সব মিলিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু অলরেডি মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে যাচ্ছে বিপিএল সিলেট পর্ব। আমরা আসবো একটা ছোট্ট বিরতির পর। দর্শক, সময় হলো একটা বিরতির পর, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক আছেন আমাদের সাথে সঞ্জয় সাহা পিয়াল। আমরা কথা বলছিলাম ক্রিকেট নিয়ে। পিয়াল, বিরতিতে যাবার আগে যেমনটা বলছিলাম যে বিপিএলের বর্তমান অবস্থা নিয়ে আমি যদি গতকালকের শেষ ম্যাচটার কথা বলি এবং শেষ ওভারের নাটক আসলে কতটা উপভোগ করলেন আপনি? না, এটা আসলে ছোট ম্যাচের একটা থ্রিল আমরা লাস্ট ওভারে দেখলাম, তো এটা অবশ্যই উপভোগ্য। বিপিএলে এবং টি20-তে মানুষ এটা দেখতে চায়। কিন্তু আপনি যদি খেয়াল করেন যে 6 বলে 13 রানে কত কিছু হয়েছে, মানে আপনি এটা যদি একজন বিশুদ্ধবাদী হন আপনার কাছে অনেক কিছু খটকা লাগবে। আপনি দেখেন নো হয়েছে, ওয়াইড হয়েছে, রান আউট হয়েছে, ফ্রি হিটে 6 হয়েছে, এবং লাস্টে যে রিভিউ নিয়ে লেগ বাই আপনার ম্যাচটি জিতেছে। মানে এত কিছু একটি ওভারে, মানে এটা আপনি অবশ্যই উপভোগ্য। কিন্তু আপনি যদি খেয়াল করেন যে আপনি যে দুটি দল মনে হচ্ছিল যে তারা দুজনেই মানে জিতা, মানে কিভাবে হারা যায় এরকম একটা কিন্তু ছিল। আমার কাছে ম্যাচটি উপভোগ্য ছিল। কিন্তু আমি বলবো যে এই যে বোলার কিংবা যে ব্যাটার তাকে আমরা দেখলাম যে আপনার এথান ব্রুকস, এবং তিনি কিন্তু নতুন এসেছেন এবং ইংল্যান্ডের খেলোয়াড়। তো আমার মনে হয় যে তিনি কাজটি তার কাজটি তিনি রোলটা প্লে করেছেন। কিন্তু বোলার যিনি ছিলেন সাব্বির হোসেন, তার জায়গাটায় তিনি পুরোপুরি ফ্লপ ছিলেন এবং তিনি দলকে আসলে একদম মানে দলের আশা শেষ করে দিয়েছেন। বিশেষ করে সাব্বিরের ওই নো বলটা, এবং শুধু নো বলই না, উনি একটা ওয়াইডও করেছেন। তো এইখানে একটি বলার যে কিনা আপনি এরকম একটি পর্যায়ে এসে বিপিএল আমরা অবশ্যই ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে হাইস্ট লেভেলে দেখি, সেখানে তার কাছ থেকে এমন, এবং তার ক্যাপ্টেনও আমি দেখলাম যে তিনি আসলেন না, মানে তাকে করলেন না খুব একটা। তো সব কিছু মিলে ব্যাপারটি মানে আমার কাছে উপভোগ্য হয়নি আসলে। এই দলটার সাথে সৌম্য সরকারের খেলার কথা রয়েছে, যদিও এখনো পর্যন্ত তাকে পাইনি। আসলে আপনার কি পরে সৌম্য কি এই দলে খেলবেন? না, সৌম্যর আমরা যেটা শুনেছি যে তিনি পারিবারিক তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, তিনি এসেছেন, তবে এখনো দলের সঙ্গে হয়তো যোগ করেননি। হয়তো সিলেটের লাস্ট কয়েকটি ম্যাচে খেলতে পারেন। তবে নোয়াখালীর কিন্তু নাই অনেক কিছু আর কি, মানে আপনি সৌম্যকে আমরা দেখলাম না। তারপরে জনসন চার্লস আসার কথা শুনেছিলাম আমরা, পরে শুনলাম যে না, তিনি আসছেন না। আপনি দেখেন একটি ম্যাচে একটি টি20 ফ্রাঞ্চাইজি লিগে ওয়েস্ট ইন্ডিজের কেউ যদি না থাকে, মানে ক্যারিবিয়ানরা কেউ না থাকলে ওইটাকে আসলে বিস্বাদ মনে হয়, লবণ ছাড়া তরকারির মতন। এবং এখানে কোনো শ্রীলঙ্কান ঝাঁজও নেই, কোনো লঙ্কান ক্রিকেটারকে আমরা দেখলাম না বিনুরা ছাড়া।
আসালাঙ্কা যার আসার কথা ছিল তিনি আসছেন না, অ্যাঞ্জেলা ম্যাথিউজ আসছেন না, তো অনেক ক্রিকেটার আসেনি। তো এত ক্রিকেটার ছাড়া আপনি পাকিস্তানি 19 জন পাকিস্তানি, 9 জন আফগানি, এদেরকে দিয়ে আপনি একটা বিপিএল আয়োজন করছেন। তো যেটা হয় যে স্ট্যান্ডার্ড ওরকম মানের আপনার প্রত্যাশাও এখন করি না, সেভাবেও হচ্ছে না। এবং গতকাল কিন্তু পাকিস্তানিদের একটা ফ্লপ ডে গেছে, তাদের 4 জন ব্যাটসম্যান জিরো করেছেন টপ অর্ডারে। আপনি সায়াম আয়ুব দেখেন, তারপরে আপনার সাহেবজাদাকে দেখেন, তারপরে হায়দার আলীকে দেখেন, তারপরে সাদাকাত দেখেন, সবাই জিরো করেছেন। মানে পাকিস্তানিদের একটা ফ্লপ ডে গেছিল কালকে ব্যাটারদের, যে কারণে আপনার কালকে রানও হয়নি। কিন্তু সেক্ষেত্রে প্রথম 4 ম্যাচ যদি আমরা কথা বলি, তাহলে ব্যাপারটা কি এরকম দাঁড়ায় যে আমরা যে সেঞ্চুরিটা দেখেছি সেটাও বাংলাদেশের, যে হ্যাটট্রিকটা দেখলাম সেটাও বাংলাদেশের। বিদেশিরা আসলে তেমনভাবে এখনো পর্যন্ত নিজেদের মেলে ধরতে পারেননি, যদিও 4টা ম্যাচ হয়েছে মাত্র। হ্যাঁ, 4টা ম্যাচ হয়েছে, হয়তো করবে, কিন্তু এবং আইএল টি20 শেষ হওয়ার পরে হয়তো কিছু পাকিস্তানি এবং আফগানিস্তানি ক্রিকেটার আসবে। কিন্তু আমি যেটা বললাম যে কোনো ক্যারিবিয়ান ছাড়া না, এই যারা জানি যে ক্যারিবিয়ান ক্রিকেটাররা, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা, শ্রীলঙ্কার কিছু ক্রিকেটার আছে, এটা হলো টি20 ফ্রাঞ্চাইজির একটা অ্যাম্বাসেডর থাকে। এরা না থাকলে আসলে ওই টুর্নামেন্টগুলো খুব একটা হাই পায় না। তবে আমাদের বিপিএল কিন্তু নেপালে খুব জনপ্রিয়, কারণ লামিচানে আছেন এখানে। আমরা দেখছি ফেসবুকে যে নেপালের সাপোর্টাররা কিন্তু খুব ফলো করছে বিপিএলটা। নাজমুল হোসেন শান্তর কথা বলতে পারি, যিনি আসলে টি20 থেকে সম্প্রতি বাদ পড়েছেন এবং তাকে টি20 দলে রাখা হয়নি, মানে গত সিরিজগুলোতে আমরা যেটা দেখতে পেলাম। তিনি আসলে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এসে প্রথম সেঞ্চুরিটা করলেন। যদিও এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়ে গেছে, তারপরে আপনি কতটা উপভোগ করলেন এবং কতটা উন্নতি দেখতে পেলেন, বিশেষ করে টি20 ব্যাটিংয়ে শান্তর কাছ থেকে? হ্যাঁ, বিপিএলে শান্তর পারফর্ম করা কিন্তু নতুন কিছু না, তিনি এর আগেও পারফর্ম করেছেন বিপিএলে এবং তার সেঞ্চুরিও আছে। তো যেটা হয়েছে যে এই মাঠটি কিন্তু চিটাগাং এইবার বিপিএল এর যেটি কিছু টেকনিক্যাল ব্যাপার তারা চেঞ্জ করেছে। সিলেটে কিন্তু বাউন্ডারির লাইনটা একটু ছোট করে দেওয়া হয়েছে, যে কারণে আমরা ছক্কা কিন্তু অনেক দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো সব মিলে এবং বিপক্ষ দলের বোলারদের মান সব কিছু মিলে কিন্তু আপনার এটা উপভোগ্য, শান্তর এটা উপভোগ্য। তারপরে আমি মনে করি যে যখন জাতীয় দলের ব্যাপার আসবে তখন তার অবশ্যই অভিজ্ঞতাটা কাজে লাগবে, এবং এইবার বিপিএলে যদি তিনি পারফর্ম করতে পারেন তবে অবশ্যই তার একটা কল নক কিন্তু তিনি করবেন। এবং আরেকটি খেলোয়াড়ে কিন্তু আমরা কালকে দেখলাম, ওল্ড বয়েজ ক্লাবের একজন সদস্য সাব্বির রহমান রুম্মান, সেটাই বলতে চাচ্ছিলাম, তিনিও কিন্তু আপনার বেশ, আমরা যেটা মানে তার প্রচুর সাপোর্টার গোষ্ঠী আছে এবং তারা দেখলাম না তারা উপভোগ করেছে তার ছক্কাগুলো। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম, কালকে এই বছরে তিনি 201টি বল খেলেছেন টি20-তে, যার ভিতর তার 21টি ছক্কা আছে। মানে সব মিলে কিন্তু তিনি খুব মানে ছক্কা, সেই রুম্মান ওল্ড বয়েজ ক্লাবের এই ক্রিকেটারগুলো চলে আসছে। এবং টি20 ওয়ার্ল্ড কাপের আগে আমার মনে হয় না খুব একটা চেঞ্জেস করবে ন্যাশনাল টিম, তার কারণ তারা গুছিয়ে নিয়েছে। তারপরেও আমার মনে হয় যে কিছু ব্যাপার কয়েকজনের মানে হয়তো আলোচনায় থাকবে, তার ভিতরে অবশ্যই নাজমুল হাসান শান্ত থাকবেন। আমি আসলে কয়েকজনকে জিজ্ঞেসও করেছিলাম কর্তা পর্যায়ের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, তারা যেটা জানিয়েছিলেন এবং এর বাইরেও অনেকেই যেটা বলেছিলেন যে ম্যাসিভ কোনো চেঞ্জের তো সুযোগই নেই। ম্যাসিভ কোনো পারফরমার যদি পারফরমেন্স করে থাকেন, তারপরেও সেটাকে আসলে বিবেচনায় আনতে হবে যে তাকে যে দলে নেব, আসলে কাকে বাদ দিয়ে নেব। কেননা বর্তমানে যে টি20 স্কোয়াডটা আছে, প্রায় বছর 2 হলো তারা একসাথে খেলছে এবং ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিচ্ছে। সুতরাং মানে ওই রকম এক্সট্রা অর্ডিনারি কেউ কিছু একটা করলে দেন ভাবা যেতে পারে, তবে ভাবার আগে আরও একবার ভাবতে হবে যে কাকে বাদ দেবো। এটা কি আসলে আপনি সমর্থন করেন কিনা, এটা এক্সট্রা অর্ডিনারি কেউ একজন পারফর্ম করবে কিন্তু আসলে সে বিশ্বকাপ দলের সুযোগ পাচ্ছে না? না, এটা কিন্তু আপনার প্রত্যেকটা দলে আমরা দেখেছি, যে ইন্ডিয়াতেও দেখেছি যে আপনার এই ব্যাপারটা নিয়ে কিন্তু আছে। আপনি KL রাহুল কিন্তু তার অনেক ভালো পারফর্ম করলেও কিন্তু তিনি আসলে টি20 দলে থাকতে পারেন না। IPL-এ তিনি পারফর্ম করেন কিন্তু পারেন না। জয়সওয়াল একজন আছেন, তিনি পারফর্ম করেন, পারেন না। তো এই জিনিসটা আসলে যারা টিম ম্যানেজমেন্টে থাকেন তাদের একটা কমফোর্ট জোন থাকে, ক্যাপ্টেন, কোচ, তাদের একটা কনফিডেন্স থাকে, তারা এই স্কোয়াড নিয়ে তারা ওয়ার্ল্ড ক্রিকেটে খেলতে চায়। এবং যেই স্কোয়াডটা আমাদের এশিয়া কাপে খেলে এসছে সেটাই কিন্তু ধরা হয়ে থাকে সাধারণত টি20 বিশ্বকাপের স্কোয়াড। তো এর মাঝে আসলে খুব এক্সট্রা অর্ডিনারি কিছু করলেও আমার মনে হয় না সেভাবে কারো সুযোগ হবে। বিপিএলে এক্সট্রা অর্ডিনারি কিছু করলেও ন্যাশনাল টিমের সুযোগ হবে। সেটাই আমরা আসবো আলোচনায় আবারও একটা বিরতি নিয়ে। সময় হলো আরও একটা বিরতি নেবার, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আমরা কথা বলছিলাম বিপিএল নিয়ে, যে বিপিএল এখন পর্যন্ত যতটা হয়েছে সেখানে আসলে মানে আশার মতো আসলে কিছু দেখছেন কি না। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যে যদি এই প্রশ্নটা যদিও কমন, তারপরেও একবার করি, এই যে আমাদের শুধু বিপিএল বাদে যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হয়ে থাকে, সাউথ আফ্রিকা, পাকিস্তানে, ভারতে তো আছেই, অস্ট্রেলিয়ায়, সেখানে নামি দামি ক্রিকেটাররা খেলে থাকেন। কারেন্ট যারা হচ্ছে
ক্রিকেট খেলছেন বর্তমানে, তারাই খেলে থাকেন, কিন্তু বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিগুলোতে পাওয়া যায় না কেন? নামি দামি ক্রিকেটাররা দেখা যাচ্ছে অন্য অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোতে খেলে, কিন্তু আমাদের বিপিএল আসলে আমরা তাদেরকে পাই না। আসলে সমস্যাটা কোথায়? আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে পেশাদার না, কিন্তু কিংবা আমাদের আয়োজনের ত্রুটি, কি বলবেন আপনি? না, আপনি এখন পুরো ফ্রাঞ্চাইজি ক্রিকেটটা একটা মানে ওই ইয়ের মতন হয়ে গেছে, আপনি ফ্রাঞ্চাইজি চেইনগুলোর মতন হয়ে গেছে। আপনি কেএফসি যেমন, আপনি বিভিন্ন দেশে কিন্তু তাদের ব্রাঞ্চ থাকে। তো আপনি দেখেন এসএ টি20, সাউথ আফ্রিকার যে টি20টা হচ্ছে, এখানে 6টি দলই কিন্তু আইপিএল এর ফ্রাঞ্চাইজির মালিকানা। তারপরে আপনার আইএল টি20 যেটা নাকি দুবাইতে হচ্ছে, আরব আমিরাতে হচ্ছে, সেখানেও কিন্তু দেখবেন যে আইপিএল এর মালিকানাগুলোই তারা ওইখানে করছে। এর আগে কিন্তু সাউথ আফ্রিকার নিজস্ব মালিকানা দিয়ে এরকম একটি ফ্রাঞ্চাইজি লিগ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা কিন্তু এটা পারেনি, ব্যর্থ হয়েছে। পরবর্তীতে কিন্তু এই চেইনগুলা মানে আইপিএল এর এই দলগুলাই বিভিন্ন তাদের চেইনগুলা বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে দিচ্ছে। এবং এগুলো কি আসলে ব্র্যান্ডগুলো বিক্রি হয়ে গেছে, নাকি মালিকরা সরাসরি সেখানে গিয়ে আসলে দল পরিচালনা? না, মালিকরা সরাসরি সেখানে কিন্তু 100% তাদের লগ্নি থাকে না, তারা স্থানীয় তাদের পার্টনারকে সঙ্গে নিয়ে তাদের একটা সাপোর্ট থাকে। এবং এতে করে কি হয়, তাদের কিন্তু যেই সব ক্রিকেটাররা যাচ্ছে, দেখেন নিকোলাস পুরান খেলছে, শাই হোপ খেলছে এসএ টি20তে, আপনার জশ বাটলার খেলছে এসএ টি20তে, এরা কিন্তু আইপিএলেও খেলে। তো এরা আইপিএলের ওই ফ্রাঞ্চাইজিগুলো একটা চেইন কিন্তু তারা ওইখানে যায় খেলে, তারা আশ্বাস পায়, তারা টাকার আশ্বাসটা পায়, এবং পুরো ম্যানেজমেন্ট একটা ভালো একটা পেশাদার সিস্টেমের ভিতর থাকে। তো বিপিএলেও কিন্তু আপনার বিদেশি মালিকানা আগ্রহ ছিল। কলকাতার নাইট রাইডার্স, শাহরুখের যে দল, তারাও কিন্তু একসময় বিপিএলে আসতে চেয়েছিল, কিন্তু আমাদের নৈতিক একটা হয়েছে, বোর্ড সিদ্ধান্ত নিচ্ছে না, বিদেশি ফ্রাঞ্চাইজিগুলো আপাতত আসবে না। কিন্তু আপনার এই বিদেশিগুলা এবং পিএসএলেও কিন্তু এটা হয়, পিএসএলেরও ফ্রাঞ্চাইজির চেইন আছে, তারাও কিন্তু আরব আমিরাতে কিন্তু তাদেরও দল থাকে। তো এরকম এখন চেইন হয়ে গেছে আপনার ফ্রাঞ্চাইজি ক্রিকেটগুলো, ফ্রাঞ্চাইজি চেইন হয়ে গেছে। সেইখানে কিন্তু বিপিএল একেবারে নিজস্ব দেশীয় ঘরানার ভিতর থেকে আসলে এইভাবে একটা টুর্নামেন্ট চালু করা দিনকে দিন কিন্তু আপনার টাফ হয়ে যাবে। আপনি যেটা বললেন যে বিদেশি সেই স্টারদের নিয়ে আসার ব্যাপারটা, আপনি দেখেন এবার রংপুরে কিন্তু আপনার বিদেশি যে তারকাগুলো দেখেন, কাইল মায়ার্স আসবেন এখানে। তো কাইল মায়ার্স কিন্তু গতবার বরিশালে খেলেছিলেন, এবং তামিম ইকবাল তার সাথে কথা বলে রেখেছিলেন যে তুমি যদি পরে বিপিএলে আমার দলে খেলবে। যেহেতু এবার বরিশাল নাই, তামিম ইকবালের সুপারিশেই এবং তামিম ইকবালের মানে ইয়েতেই তিনি এবার রংপুরে খেলছেন। তো এই যে আস্থার ব্যাপারটা, এক একটা বিদেশি তারকাকে আনতে হলে 1 বছর আগের থেকে ওটা তার সাথে কথা বলে রাখতে হয়। কারণ সিজনে আমরা যেটা চাচ্ছি, আমাদের বিপিএল থেকে যে এই তারকাগুলাকে হয়তো যে খ্যাপ খেলা ক্রিকেটারের মতন 2-1টি ম্যাচ করে নিয়ে এসে সেমিফাইনাল উঠলে আনবো, এরকম করলে আনবো, এভাবে হয় না। এক একটা ক্রিকেটার তারা সিজন ওয়াইজ তারা নাম ঠিক করে রাখে কোথায় খেলবেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই ব্যাপারটি আপনার প্রথমত হচ্ছে বিপিএল যদি আমরা দেশীয় মালিকানাতেই করি, তাহলে আমাদের একটা স্থিতিশীল জায়গায় চলে আসতে হবে আগে। বিপিএল নিয়ে কথা বলছিলাম যে আসলে বাইরের যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে বিভিন্ন দেশের, তারা আসলে কত নামি দামি ক্রিকেটার নিয়ে খেলে, আমরা আসলে সেই ক্রিকেটারগুলোকে পাচ্ছি না। যদিও প্রথম যখন শুরু হয় বিপিএল, তখন কিন্তু আমরা অনেককেই পেয়েছি এবং ধারাবাহিকভাবেই পেয়েছি। শহীদ আফ্রিদিরাও খেলে গেছেন বিপিএলে, যেরকম অনেক ক্রিকেটারই খেলে গেছেন। এখন আসলে আমাদের সমস্যাটা কোথায়? বিসিবি আসলে ফ্র্যাঞ্চাইজিগুলোকে আস্থায় নিয়ে আসতে পারে না, নাকি ফ্র্যাঞ্চাইজি যারা আছে তারা আসলে ওইভাবে আগ্রহ দেখায় না এখানে বিনিয়োগ করার জন্য? না, আপনি প্রথমে তো হচ্ছে আপনার বাজারটা আমাদের বিশ্লেষণ করতে হবে যে আমার ক্রিকেটের বাজারটা কত বড়। আপনি দেখেন এত বড় একটা বিপিএল হচ্ছে, 2টি অন্তত দলের ভিতরে জার্সিতে কোনো লোগো নেই, স্পন্সরের লোগো নেই, তারা স্পন্সর পায়নি। এবং বিসিবিও কিন্তু টাইটেল স্পন্সর পাওয়ার জন্য কিন্তু তাদেরকে খুব স্ট্রাগল করতে হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আমার বাজারটা আগে দেখতে হবে যে আমার বাজারটা কত। ক্রিকেটের বাজার কিন্তু আগের মতো নেই, ফুটবলের পরে কিন্তু ক্রিকেটের বাজারটা সীমাবদ্ধ হয়ে গেছে। তো সেখানে একটা দল যখন একটা ফ্রাঞ্চাইজি যখন লগ্নি করবে, যখন সে আগ্রহ দেখাতে চায়, তাকে কিন্তু বিসিবির পক্ষ থেকে বলা উচিত যে সে কীভাবে এই টাকাটা উঠাইতে পারে, তাকেও সেই মডেলটা বুঝিয়ে দেওয়া তার বিসিবিরও একটা কাচের ভিতরে পড়ে। আমি মনে করি সেই ফ্রাঞ্চাইজিকে বলতে হবে যে তুমি এইভাবে করে তোমার লগ্নিটা উঠাতে পারো। তারপরে যদি সে ব্যর্থ হয় সেটা অন্য কথা। কিন্তু দেখা যায় কি, অনেকে ওই আগ্রহ নিয়ে আসে, বন্ধুবান্ধব বলে যে একটা দল কিন্তু তুমি কিনতে পারো, এরকম করে আমি স্পন্সর দিব, ওই তৃতীয় চতুর্থ কোনো পক্ষ চলে আসে এবং তারা করে কি ওই ফ্রাঞ্চাইজির সঙ্গে ওই স্পন্সরের একটা লেনদেন করে দেয়। তো সব মিলিয়ে ব্যাপারটাতে অনেকগুলো স্টেক হোল্ডার চলে আসে, সেইখানে এটা আসলে পেশাদারিত্ব থাকে না। একটা ফ্রাঞ্চাইজি করতে হলে আপনি এখনও বলবো যে আপনার
রংপুর এবং কুমিল্লা এই দুটো ফ্রাঞ্চাইজি কিন্তু আপনার বিপিএল এখনো পর্যন্ত খুব এই পেশাদারিত্বের দাগাটা দেখেছে, তাদের অফিস আছে এবং সারা বছর তাদের কাজ থাকে। তো এরকম একটি সব কিছু সিস্টেমটা এইভাবে থাকতে হবে যে সারা বছর কিন্তু তাদেরকে আপনার মনিটরিংয়ের ভিতর রাখতে হবে যে তোমরা কী করছো, কোনো অগ্রগতি আছে কিনা, এই যে ক্রিকেটারদের নেওয়া ঠিক করা পরের বছরের জন্য সব কিছু বিসিবির, যেহেতু আমাদের ফ্রাঞ্চাইজি এখনও ওই সংস্কৃতিটা চালু হয়নি, ও এখনও স্ট্যাবলিশ হয়নি, তো আমার মনে হয় যে বিসিবির অনেক দায়িত্ব এই ফ্রাঞ্চাইজি এই মডেলটাকে স্ট্যাবলিশ করার জন্য। এবং যদি আমরা ওইটা না নেই যে বিদেশি ফ্রাঞ্চাইজি আমরা আগ্রহ না দেখাই, তাহলে দেশিদের এভাবে আপনার আগ্রহ মানে আপনাদের মনিটরিং করতে হবে এবং তাদেরকে লালিত করতে হবে। পিয়াল, খুব ছোট্ট করে যদি একটু আমাকে বলেন যে বাংলাদেশে এক একটা ফ্র্যাঞ্চাইজি নাম কতবার করে সর্বোচ্চ কতবার চেঞ্জ হয়েছে এবং সেটা আসলে কতটা আশ্চর্য মানে সারপ্রাইজ করে আপনাকে? না আসলে প্রত্যেকবার কিন্তু আমরা যারা মিডিয়াতে কাজ করি আমাদের এই দলগুলোর নাম মুখস্থ করতে অন্তত 7-8 দিন লেগে যায় এবং খেলা শুরুর পর 2-3 দিনের ভিতর হয়তো আমরা হয় যে না এই দলটির নাম এরকম, অনেক সময় ভুল হয়ে যায়, চিটাগাং রয়্যালস না চিটাগাং কিংস, এটা ঠিক করতেই অনেক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তো এটা হয় আর কি, আপনি শুধু নাম না, আপনি ট্রফি নিয়েও কিন্তু আমাদের অনেকবার অদল বদল হয়েছে আর কি। ট্রফিটা আমরা 3বার বোধহয় এটা নিয়ে আমরা চেঞ্জ করেছি। সেইটাই একটা পেশাদার বিপিএল হবে আগামীতে, সেরকম প্রত্যাশা বোধহয় আমরা করতেই পারি। বাকিটা সময়ের হাতে ছেড়ে দেওয়া। অনেক ধন্যবাদ সঞ্জয় সাহা পিয়াল আপনাকে আমাদের সময় দেবার জন্য। ডিবিসি খেলার দুনিয়া এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।